আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে দেখাবো দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়, দশম অধ্যায় যেটা। তবে এর আগেও দ্বিপদী বিস্তৃতি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, সেটি চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। সেখানে প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করেছি। এখন আসি, আমরা আলোচনা করি দ্বিপদী বিস্তৃতি নির্ণয়ের সরাসরি যে সূত্রটি রয়েছে সেটি। তবে আমি একটি সূত্রই দেখাবো, অর্থাৎ একটি সূত্রের মাধ্যমে চ্যাপ্টারটি পুরো শেষ হয়ে যাবে এবং এর আনুষঙ্গিক ছোট ছোট দু একটি সূত্র থাকবে। দেখি সূত্রটা কি আছে। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এখানে এক্স না দিয়ে আমরা ওয়াই দিয়ে চিন্তা করতে পারি, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে পরবর্তী সূত্রটা ব্যাখ্যা দেওয়ার জন্য। হ্যাঁ, যে ওয়াই না, এখানে এক্স না, যে কোনো কিছুই আসলে হতে পারে, তো আমরা ওয়াই দিয়েই বিবেচনা করলাম। হ্যাঁ, তো এখানে 1 থাকার কারণে, আচ্ছা প্রথমে আমি অরিজিনাল যে বিষয়টা রয়েছে সেটাই শুরু করি। NC 0 এবং এখানে যে চলক থাকবে সেটা হবে এর পাওয়ার 0, এর পরেরটা হবে NC 1 ওয়াই হোল টু দি পাওয়ার 1, দেওয়া লাগবে না। পরেরটা হচ্ছে NC2 আর এখানে ওয়াই চলক আসবে, চলকের পর আসবে 2, এভাবে করে করে চলতে থাকবে। আর শেষ পর্যন্ত কি আসবে NCn আর ওয়াই টু দি পাওয়ার n। খেয়াল করি এখানে প্রথমে ছিল NC0 ওয়াই টু দি পাওয়ার 0 এবং NC1 ওয়াই টু দি পাওয়ার 1, NC2 ওয়াই টু দি পাওয়ার 2। হ্যাঁ, এভাবে করে করে NCn ওয়াই টু দি পাওয়ার n। বিষয়টি কি খেয়াল করেছো যে এখানে 0 1 2 3 4 5 6 এভাবে করে করে n সংখ্যক পর্যন্ত বেড়েছে, আর উপরে কিন্তু মোট যে মানটা এখানে n, সেই nটা কিন্তু ফিক্স রয়েছে এবং y এর পাওয়ারও কিন্তু 0 থেকে শুরু করে একেবারে n পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যত আছে তত পর্যন্ত গিয়ে এখানে কিন্তু সর্বোচ্চ হয়েছে। এটা হচ্ছে একটা সূত্র, যখন কোনো রাশিতে, কোনো দ্বিপদী রাশিতে এখানে কি 1 থাকবে এবং এখানে অন্য কোনো যে কোনো চলক থাকবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এবার আসি দ্বিতীয় সূত্রটা, অর্থাৎ মূলত সূত্র একটাই, তো এটারই একটু ভিন্ন রূপ। তো আমি আগে এটাকে লিখে ফেলি। হ্যাঁ, সেটা কি, এখানে আমি 1টা দেবো না শুধু, হ্যাঁ, অথবা দিয়েই দেখলাম, পরবর্তীতে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই সূত্রটাকে কিন্তু আবার লিখছি NC0 আর এখানে ওয়াই টু দি পাওয়ার 0, NC1 ওয়াই টু দি পাওয়ার 1 দেওয়া লাগবে না, NC2 হ্যাঁ ওয়াই টু দি পাওয়ার 2। তো এরকম করে করে শেষ পর্যন্ত হচ্ছে NCn ওয়াই টু দি পাওয়ার n। দেখো আমি কিন্তু ওই সূত্রটাই কিন্তু হুবহু লিখেছি। এখন কি করব, এক্ষেত্রে এই সূত্রটা চেঞ্জ হয়ে যদি এখানে 1 না থেকে অন্য কোনো কিছু থাকে, অন্য কোনো রাশি থাকে, সেটা 2 হতে পারে, কোনো ধ্রুবক রাশি হতে পারে, মানে যে কোনো ধ্রুবক রাশি হতে পারে, চলক রাশি হতে পারে, যেটাই থাকুক না কেন সেটাই আমরা এখানে লিখব। দেখি এখানে আমরা তাই x দিয়ে চিন্তা করলাম। হ্যাঁ, তো x যদি হয়, এখানে হবে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে n, তার মানে এখানে হবে x টু দি পাওয়ার n। এখানে কি হবে পরবর্তীটায় x টু দি পাওয়ার, এখান থেকে 1 কমবে, এখানে 1 এখানে 1 এখানে 1, খেয়াল করছো সব জায়গায় কিন্তু 1 এখানে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এমনই হবে, এখানে হবে তাহলে কি x টু দি পাওয়ার n মাইনাস 2, তো পরবর্তীটা হবে n মাইনাস 3, এভাবে করে করে শেষ পর্যন্ত কি হবে x টু দি পাওয়ার n মাইনাস n অর্থাৎ 0। এখানে লক্ষণীয় বিষয় খেয়াল করি, x এর পাওয়ারটা সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু হয়েছে n থেকে, আর ওয়াই পাওয়ারটা কিন্তু নিম্ন থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ এনে গিয়ে পৌঁছেছে, আর x এর পাওয়ারটা কি সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন 0তে গিয়ে পৌঁছেছে। আর NC0 NC1 NC2 এগুলো কিন্তু সবগুলো একই রকম রয়েছে। এখন খেয়াল করি এই বিষয়টা, এখানে আমরা অনেক সময় এরকম না লিখে সরাসরি কি লিখতে পারি, এখানে সরাসরি 1 লিখতে পারি। কারণ হচ্ছে দেখো NC0 মানও 1 হয়, ওয়াই টু দি পাওয়ার 0 সেখানেও কি 1 আসে, সেক্ষেত্রে এটা 1 লেখা যায়। আর বাকিগুলো ঠিক রেখে এইখানটাও এই যে NCn, এক্ষেত্রে কী করা যায়, এটাও 1 হয়ে যায়, তাই শুধু কী লেখা যায় ওয়াই টু দি পাওয়ার n। তো এই ক্ষেত্রেও আমরা এই কাজটা করতে পারি, যে এক্ষেত্রেও কী হয় 1 হয়ে যায়, আর এটাও 1 হয়ে যায়, সেক্ষেত্রে শুধু কি থাকে x টু দি পাওয়ার n থাকে, আর এগুলো যেমন আছে তেমনই থাকবে। আর শেষে কি আছে, এই যে NCn এটাও কি হয় 1 হয়, আর x টু দি পাওয়ার 0 এটাও 1 হয়, তার মানে এখানে শুধু কি থাকে ওয়াই টু দি পাওয়ার n। তো আসলে এখন সূত্র দুটো কি আমরা এভাবে লিখতে পারি আর কি। তো নর্মালি তাহলে আমরা কীভাবে লিখবো সবসময়, যদি 1 থাকে, খেয়াল করি যদি 1 থাকে তাহলে কি লিখবো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n সমান হচ্ছে, এখানে আমরা 1 দেবো, সরাসরি 1 দেবো, এখানে NC0 লেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে কি হবে NC1 ওয়াই প্লাস
NC2 ওয়াই স্কোয়ার প্লাস, আরও যদি লিখতে চাও লিখতে পারবে, অসুবিধা নেই। তো আমি এই পর্যন্ত লিখছি। আর এখানে NC এর মান যেহেতু 1 ছিল, তো শুধু কী হবে y⁴n। এটা গেল 1 নাম্বার। আর 2 নম্বর সূত্র, মূলত আসলে সূত্র একটাই, সেক্ষেত্রে আমরা কী লিখব, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n সমান এখানে কি x⁴n প্লাস NC1 y প্লাস NC2 ওয়াই স্কোয়ার প্লাস ডট 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 ডট। এখানে আমাদের কিন্তু একটা মিসিং আছে, মিসিংটা হচ্ছে এই যে এখানে বাকিগুলো লিখবো, অর্থাৎ x⁴n-1, এখানে হচ্ছে x⁴n-2, আর এখানে কি হচ্ছে প্লাস y⁴n। তো হয়ে গেল এই সূত্র দুটো। আমরা যদি সূত্র দুটো আয়ত্ত করতে পারি, আমরা যদি মাথায় রাখতে পারি, এই চ্যাপ্টারের মোটামুটি সকল অঙ্কই করা যাবে এই দুইটার সাহায্যে। এখন আলোচনার বিষয় থাকে সেটা কি, এই যে আমরা এত বারে বারে লিখলাম যে NC0 বা NC1, এগুলো কীভাবে আসে, এই সূত্রটাও আমরা এখন আলোচনা করব। তো এখন দেখাবো কি NC0 কীভাবে আসলো। আচ্ছা, এটা NCR, মূলত সূত্রটা কি, NCR, এখানে সি হচ্ছে কম্বিনেশন, মানে বাংলা যদি বলি সমাবেশ। তো এই সমাবেশ নিয়ে একটি চ্যাপ্টার, সমাবেশ আর বিন্যাস, আর একটা আছে PNPR, যেটা NPR, বিন্যাস এবং সমাবেশ, এটা নিয়ে কিন্তু তোমাদের একটা চ্যাপ্টারই থাকবে এসএসসির পরে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে। তো সেক্ষেত্রে আরও বিস্তারিত জানতে পারবে। তবে এইটুকু জেনে রাখো, এটা একটা সূত্র NCR। এখানে বাকিটা আমি লিখছি, আর এটা কিন্তু তোমাদের ক্যালকুলেটারে সরাসরি আছে, তুমি চাইলে ক্যালকুলেটর থেকে সরাসরি মানটা লিখতে পারবে। তারপর আমি কিছু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তোমাদের, যেহেতু জানার দরকার আছে সেজন্য। তো এই ক্ষেত্রে সূত্রটা লিখতে পারি, উপরে হচ্ছে ফ্যাক্টরিয়াল n, আর নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল r, আর নিচে ফ্যাক্টরিয়াল n-r। এখন তোমাদের আমার মনে প্রশ্ন জাগবে যে আসলে ফ্যাক্টরিয়ালটা কি। দেখি, এটা নিয়ে একটু আগে আলোচনা করে নেই। n ফ্যাক্টরিয়াল, এই ফ্যাক্টরিয়াল চিহ্নটাকে কিন্তু এভাবেও দেওয়া যায়, এই যে n ফ্যাক্টরিয়াল, তোমাদের ক্যালকুলেটরে কিন্তু এভাবেও দেওয়া আছে, এই যে ক্যালকুলি ফ্যাক্টরিয়াল n, আর আমি এখানে দিই ফ্যাক্টরিয়াল n। হ্যাঁ, n ফ্যাক্টরিয়াল n, এইভাবে দিবে, এভাবে না দিয়ে এভাবে দেবে, সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স কম থাকবে। আর এখানে যেহেতু একটা ফোঁটা দিতে হয় আলাদা উঠিয়ে, সেক্ষেত্রে ফোঁটাটা বাই চান্স রয়ে গেলে কিন্তু এটা ভিন্ন রকম মনে হবে, সেক্ষেত্রে এভাবে দেওয়াই ভালো হবে। তো যাই হোক, ফ্যাক্টরিয়ালটা কি, এখানে nটাকে যদি পূর্ণ সংখ্যায় লিখি তাহলে কী হবে, n-1, n-2, n-3, এরকম করে করে কমতে কমতে যাবে। দেখো, প্রথমে n ছিল, পরেরটা n-1, n-2, n-3, এক এক করে কমতে কমতে শেষ পর্যন্ত কমবে কত, n-n। নো, n-n হলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, অর্থাৎ এই জন্য n-1, অর্থাৎ n হওয়ার এক পূর্বে, অর্থাৎ n-1 পর্যন্ত আমরা এটা মাইনাস করতে পারবো। তো আমি একটু যদি উদাহরণ দিয়ে দেখাই, ধরো ফ্যাক্টরিয়াল 3, তার কী লেখা যাবে, 1, তারপর কি হবে 3-2, তারপর হবে কি 3-3। নো, এই জিনিসটা কিন্তু হবে না, কারণ খেয়াল করি প্রত্যেকটাই কিন্তু এটা হয়। 3-3 যদি 4 দিই, 4-4, তাহলে কি হয়ে যায়, এটা 0 হয়ে যায়। 0 দিয়ে গুণ করলে কি সম্পূর্ণ মানটা 0 হয়ে যায়, কিন্তু সেটা কি, তাহলে তো এই ফ্যাক্টরিয়ালের কোনো অস্তিত্ব থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই এইটুকু লিখবো না কখনোই, আমরা সবসময় কি এইটুকু থাকবে, অর্থাৎ এক ঘর আগ পর্যন্ত। আরেকটা বিষয় খেয়াল করতে পারি, এখানে 3 আছে, 1, 2, 3, এরপরে এখানে যদি আমরা ফ্যাক্টরিয়াল 5 দিই, দেখি কত আসে, 5 × 5-1, 5-2, 5-3, তারপর কি 5-4, 1, 2, 3, 4, 5, অর্থাৎ যত থাকে ততবারই কিন্তু আসে, এটা একটা বিষয়। আর এইটাকে এভাবে না লিখে তো সরাসরি লিখতে পারি 5 × 4 × 3 × 2 × 1, তো এখানে কত 3 × 2 × 1। তো আমরা বুঝতে পারছি এখানে কত আসে, 3 × 2 = 6 আসে, আর এখানে 20, 3 × 60, 120 আসে, এখানে 5 × 20, 3 × 60, 120, হ্যাঁ 120। এবং এই বিষয়টাও কিন্তু ক্যালকুলেটারে রয়েছে, তুমি যদি ক্যালকুলেটার চাপ দাও সরাসরি কিন্তু মানগুলো চলে আসবে। তারপর আমি দেখাই দিলাম যে কিভাবে মানটা আসে। তো যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল কিন্তু এভাবে বের করা যায়। যদি আমরা চিন্তা করি ফ্যাক্টরিয়াল কত বের করব, 6, তাহলে কি লিখবো, ফ্যাক্টরিয়াল 6 মানে কি 6 × কত 5 × কত, ক্রস দিতে পারি, কত পরে 4, 3 × 2 × 1 যা আসে।
তো এইভাবে করে করে আমরা ফ্যাক্টরিয়ালটা বের করতে পারবো। আর এইখানে তাহলে সেটার ব্যবহারটা আমরা বুঝে ফেলেছি। আর এই যে NCR এর সূত্রটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n ভাগ মানে উপরেরটা, আর ফ্যাক্টরিয়াল r মানে নিচেরটা, এবং ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এই দুটো থেকে এটা বিয়োগ করে যেটা আসে। এই জিনিসটা কিন্তু কাজে লাগবে আমাদেরকে, আমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে এখানে কাজে লাগবে। অনেক সময় বলে দিবে তথ্য দেওয়া থাকবে এবং সেখান থেকে বলবো যে এনের মান নির্ণয় করো, তখন কিন্তু এগুলো আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। যদি এনের জায়গায় অন্য কিছু থাকে এন এবং আর এর জায়গায়, সেটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি বের করা যায়। তবে যদি এনের জায়গায় এন থাকে, সেটা তো ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই এই সূত্র প্রয়োগ করে হিসাবের মাধ্যমে আমাদের কিন্তু এনের মানটা বের করে নিতে হবে। এই ছিল আজকের আলোচনা। তবে পরবর্তী ক্লাসে আমরা কী করব, সরাসরি অঙ্ক করব। ঠিক আছে? তো যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।